কিছু মানুষের সঙ্গে পরিচয় জীবনের ছোট ছোট মুহূর্তকে যেমন সতেজ করে তোলে, তেমনি জীবনে কিছু ভালো লাগার মানুষকে না পেলে সব থেকেও একটা অপূর্ণতা প্রত্যেক মুহূর্তে থেকে যায়। সারা জীবন যন্ত্রচালিতের মতো কাটানোর পর মানুষ তার শিকড় খুঁজতে চেষ্টা করে শেষ বয়সে এসে তার ভালো লাগার এবং ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে চায়। তখন মনে হয় জীবনটা তো অন্যরকম হতে পারত যদি সে থাকতো। আজকের গল্প সমরেশ মজুমদারের কুসুম আমি জানি তুমি ভালো নেই আমাদের সেই পথই দেখায়। নমস্কার, আমি রীতি। আমার চ্যানেল গল্পকথক রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুরু করছি আজকের গল্প। এক চৈত্রের দুপুরে জনমানবহীন ছোটনাগপুরের মালভূমিতে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। মাথার উপর আগুন, পায়ের তলা পুড়ছে। যেদিকে তাকাই খাঁ খাঁ শূন্যতা, সবুজের চিহ্ন নেই। প্রকৃতি যে কত রুক্ষ হতে পারে তার একটা ধারণা হয়েছিল তখন। তোমায় দেখে আজ সেই ছবিটাই মনে এলো। কুসুম, তুমি এত নিরাসক্ত হয়ে গেলে কি করে? বর্ষার মেঘে তা থই থই আকাশে যৌবনের যে আনন্দ তা কি হারিয়ে যায় চৈত্রের শুষ্কতায়? আজ এতকাল পরে তোমাকে দেখেই বুঝলাম কুসুম, তুমি ভালো নেই। পাহাড়ি স্টেশনে নেমে চারধারে তাকানোর পর নিজেকেই আগন্তুক বলে মনে হয়েছিল আমার। অথচ সেই বাল্যকালে আমাদের চোখের সামনে রেল লাইন পাতা হয়েছিল, ট্রেন এসেছিল মালা পরে, দিনে দুবার তার যাওয়া আসা। স্টেশনের বাইরে চালাঘরে হরিপদ কাকা চায়ের দোকান খুলেছিল। দুবারের ট্রেনে কি আর বিক্রি হতো তার। প্রথম স্টেশন মাস্টারের নাম ছিল ঘনশ্যাম ধাড়া। তাকে নিয়ে কত হাসাহাসি। চেহারার সঙ্গে নামের এমন রাজ্যটক মিল বড় একটা চোখে পড়ে না। লাগোয়া রেল আবাসে ঘনশ্যাম ধাড়া একাই থাকতেন। টিকিট বিক্রি থেকে ট্রেনকে পতাকা দেখাতে কি আর সময় ব্যয় হতো। সারাটা দুপুর আমগাছের নিচে বসে তিনি হরিপদ কাকার সঙ্গে ফিস খেলতেন। তারপর আরও একজন বাড়লে 29। আজ আমার মনে ছবিগুলো এলো, কিন্তু হরিপদ কাকার দোকানটা বেশ বড় হয়ে গেছে। তার জায়গায় আরও 10টা দোকান, রিকশার ভেঁপু, কুলিদের হইচই। শুনলাম দিনে 10 বার ট্রেন দাঁড়ায় স্টেশনে। এখনকার স্টেশন মাস্টার ছিপছিপে সুদর্শন। কথা বলে শুনলাম ইংরাজি শব্দ বেশি ব্যবহার করেন। কুসুম, তুমি আর আমি প্রথম দিনের ট্রেন দেখতে এসেছিলাম এখানে। অবশ্য তখন স্টেশনটা তখনকার আমাদের মতো ছিল। এখনকার সব শহরের মতো তখন আমাদের অনেকের বাড়িতেই রেডিও ছিল না, টিভির কথা কেউ শোনেইনি। কিন্তু তখন আমাদের আনন্দের অভাব ছিল না। তখন তোমার বয়স 8, আমি 11। প্রথম যেদিন ট্রেন আসবে আমাদের স্টেশনে, সেদিন মফস্বল শহরটা প্রায় খাঁ খাঁ করছিল। সবাই এসে ভিড় করেছে স্টেশনের দুপাশে। দুটো লাইন সমান্তরাল ওই দিগন্ত থেকে ছুটে এসে অন্য দিগন্তে উধাও হয়ে গিয়েছে। নতুন কোট প্যান্ট, মাথার টুপি, হাতে ফ্ল্যাগ নিয়ে ঘনশ্যামবাবু উদ্বিগ্ন পায়ে পায়চারি করছেন। বড়রা তার সঙ্গে কথা বলতে চাইলে বলছেন সময় নেই, মাঝে মাঝে আবার ধমকাচ্ছেন ট্রেন লাইনে যেন কেউ এসে না দাঁড়ায়। হরিপদ কাকা তো চা বিক্রি করে কুলই পাচ্ছেন না। এই সময় ঝমঝম করে ট্রেন এলো। ইঞ্জিনের গায়ে আগের স্টেশনগুলোয় গাঁদা ফুলের মালা পরিয়ে দিয়েছে। এখানকার বড়রা পড়ালেন। ঘনশ্যামবাবু গার্ডের সঙ্গে কথা বললেন, তারপর ট্রেন ছাড়ল। ঠিক তখনই তুমি আমায় জিজ্ঞেস করেছিলে, এই ট্রেন কোথায় যাচ্ছে? কি জানি, অনেক অনেক দূরে। হ্যাঁ, দিল্লি, লন্ডন। আমার যা মনে পড়েছিল তাই বলেছিলাম।
তুমি বড় বড় চোখে আমার দিকে তাকিয়েছিলে, বলেছিলে যাবে যাবে একদিন। ধ্যাত, বাড়ি থেকে ছাড়বেই না, টাকা লাগবে, কোথায় পাবি? তুমি আর কোনো কথা বলনি। রিকশায় উঠলাম, বিহারি রিকশাওয়ালা। জিজ্ঞাসা করে জানলাম লোকটা কাজের ধান্দায় এখানে এসেছিল 10 বছর আগে, এসেই রিকশা চালাচ্ছে। লোকটা জিজ্ঞাসা করলো আমি কোথায় যাব। সেটা আমিও ভাবছিলাম। আমাদের বাল্যকালে এই মফস্বল শহরে কোনো হোটেল ছিল না। রামলাল আগরওয়ালা একটা ধর্মশালা বানিয়েছিলেন, কিন্তু সেখানে অবাঙালি ব্যবসায়ীরাই উঠত। ভেবেছিলাম সেখানেই যেতে হবে, কিন্তু স্টেশন চত্বরের এত পরিবর্তন দেখে রিকশাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এখানে ভালো হোটেল হয়েছে? হ্যাঁ বাবু, 4টে ভালো হোটেল, একটা তো খুব ভালো। আচ্ছা, এই খুব ভালোটায় নিয়ে চলো। একটু বাদেই যে শহরটাকে আমি দেখতে পেলাম তা আমার অচেনা। দারুণ দারুণ দোকান, নতুন বাড়ি, বিউটি পার্লার থেকে এটিএম, টিভির শোরুম থেকে পিৎজার দোকান, যা আছে সব আধুনিক শহরে এখানে তা পাশাপাশি সাজানো। রাস্তাগুলো অনেক চওড়া হয়েছে, যেন আলাদিনের দৈত্য এসে সব বদলে দিয়ে গেছে। আর তখনই আমার ভয় করতে লাগলো। কুসুম, তুমি আছো তো এই শহরে? খুব ভালো হোটেলের সামনে এসে অবাক হয়ে গেলাম। ইন এবং আউট লেখা 2টো গেট, মাঝখানে অনেকটা সুন্দর লন, ওপাশে ঝকঝকে 5তলা বাড়ির উপর লেখা আছে ডে অ্যান্ড নাইট। এত বড় বাড়ি তখন এখানে কেউ চোখেই দেখেনি। রিকশাওয়ালা ছেড়ে দিয়ে সুটকেস নিয়ে কাচের দরজা ঠেলে পা বাড়াতেই বেশ ঠান্ডা লাগলো। বুঝলাম ঠান্ডা মেশিন চলছে। রিসেপশনিস্ট মিষ্টি হেসে বলল, ইয়েস। প্রতিদিন থাকার জন্য 2500 দিতে হবে। সে সময় কোনো কোনো বাড়ির কর্তা ওই মাইনের চাকরি করতেন। লিফটে উঠলাম 3তলায়, প্লাস্টিকের কার্ড ঢুকিয়ে দরজা খুললাম। যে কোনো 4 স্টার হোটেলে এইরকম ঘর দেখতে পেতাম। মনে পড়ল ছেলেবেলায় আমরা একটা হ্যারিকেনকে ঘিরে 3 ভাই বোন পড়তে বসতাম এই শহরেই। না, আমি ঠিক করলাম আর অবাক হব না। দারুণ বিছানায় জুতো শুদ্ধ শুয়ে পড়লাম। কতদিন পরে আমি এই শহরে এলাম? 40, হ্যাঁ ঠিক 40 বছর পরে। এই বছরগুলোয় আমি অনেক লড়াই করেছি কলকাতায়, তারপর লন্ডন, নিউ ইয়র্কে ঘুরেছি নিয়মিত। এখন যাকে বলে সচ্ছল আমি তাই। এখানে আমার কথা ছিল না আসার, মনেই ছিল না। গত সপ্তাহে বাংলাদেশিদের আমন্ত্রণে কানাডার টরন্টো শহরে গিয়েছিলাম। অনুষ্ঠানে ভিড় হয়েছিল বেশ। বক্তৃতা ছাড়াও আমাকে অনুগল্প পড়তে হয়েছিল কয়েকটা। সবাই খুশি হয়েছিল। অনুষ্ঠানের শেষে অটোগ্রাফ দিতে দিতে হাত ব্যথা। হঠাৎ চোখ তুলে দেখলাম তুমি। সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। 40 বছর আগের সব স্মৃতি ঝাঁপিয়ে পড়ল একসঙ্গে। একটা 22 বছরের মেয়ের মধ্যে তুমি আসো কি করে? সেই নাক, চিবুক এবং চোখ। কিন্তু তোমায় শেষবার দেখেছিলাম যখন তুমি 12 বছরের মুখটাই যেন একটু পরিণত হয়েছে 22-এ। আমাকে অবাক হতে দেখে সেই মেয়ে হাসল। কি হলো? তোমার নাম কি? ফুল। বাহ, চমৎকার। এখানে কি করো? মাস্টার্স করেছি, সামনের সপ্তাহে চাকরি শুরু করব। আপনার অনেক গল্প আমার পড়া, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ। আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? আমি কত ছোট। তাছাড়া আপনি যে শহরে ছিলেন আমি সেখানে জন্মেছি। তাই? কোন শহরে? বারে। আপনার মনে নেই? আপনার অনেক বইতে বারবার যে শহরটার কথা আপনি লিখেছেন, ভুলে গেছেন? ও তাই বুঝি। কোথায়, কোন পাড়ায় বাড়ি তোমার? আমার পিসির নাম কুসুম কুমারী। জানেন, এই যে আমি এখানে পড়তে এসেছি তা শুধু পিসির জন্যই। আমরা 3 ভাই বোন। বাবার ক্ষমতা ছিল না এখানে এত দূরে পড়তে পাঠাবার। পিসি আমাকে খুব ভালোবাসে।
আমার দায়িত্ব ছেলেবেলা থেকে পিষিয়ে নিয়েছিল। নামটা শুনেই আচমকা হৃৎপিণ্ড উপড়ে এলো গলায়, কথা আটকে গেল। শুধু গলা থেকে বেরোলো, ও। আপনার অনেক লেখায় পিসি আছে তাই না? হয়তো। আপনি কীরকম এড়িয়ে যাচ্ছেন? পিসিকে জিজ্ঞাসা করলেও এড়িয়ে যেত। তোমার পিসি এখন কোথায়? পিসি তো বাড়িতেই আছে, স্কুলে পড়ায়। তোমাদের বাড়িতে মানে আগের বাড়িতে? হ্যাঁ, পিসি তো বিয়ে করেনি। দাদু মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে হয়েছিল, তো আমি ভাবছি এবার পিসিকে আমার কাছেই নিয়ে আসব। সেদিন ফুল আমাকে লাঞ্চ খাইয়ে দিল। তোমার কথা আর ও বলেনি। এমনকি এই শহরটা যে এখন এতটা বদলে গিয়েছে সেই কথাও না। ও শুধু বলেছে এখানে ওর আজকাল খুব একা লাগে। জিজ্ঞাসা করাতে মাথা নেড়ে বলেছে কোনো ছেলের সঙ্গে ওর অ্যাফেয়ার হয়নি। অনেকেই অ্যাপ্রোচ করেছে, কিন্তু ওর ভয় করে। ছেলেদের ও বিশ্বাস করতে পারে না। শুনতে ভালো না লাগলেও আমি চুপচাপই ছিলাম। তারপর থেকেই আমি আর কোনো কাজে মন দিতে পারছি না। বারংবার মনে পড়েছে কুসুম তোমার কথা। আচ্ছা, আমি যখন 15 বছর বয়সে ওই শহর ছেড়ে এসেছিলাম তখন তুমি 12। আমি কি তোমাকে ভালোবাসার কথা বলেছিলাম তখন? তুমি যখন কিছু বলতে আমি মানে বুঝতাম না। আমার চেয়ে 3 বছরের ছোট তুমি, তবু কীরকম রহস্যময় ছিল তোমার কথা। আমাদের শহরের প্রান্তে রাজবাড়ির দিঘির পাড়ে নিয়ে তুমি বলেছিলে, দেখো দিঘির জল দেখো, বলো তো দিঘি কার বন্ধু? ধ্যাত, দিঘি কি মানুষ যে কারোর বন্ধু হবে? না, দিঘি আকাশের বন্ধু। তাকিয়ে দেখো, দিঘিতে আকাশের ছায়া পড়েছে। আকাশের সব রং দিঘিতে। কুসুম, এগুলো কি ভালোবাসার কথা? তখন বুঝিনি, আজ আমি বুঝতে এলাম। কলকাতায় এসে স্থির করলাম তোমার মুখোমুখি হব। এই দেখা না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। বিকেল 4টে বাজল, তৈরি হয়ে নিলাম। তোমার সঙ্গে দেখা করতে চাই দিনের আলোয়, রাত নামলে নয়। হোটেলের রিসেপশনে যারা সদা জাগ্রত তাদের কারোর আমাকে চেনার কথা নয়। একজন জিজ্ঞাসা করলেন, আপনি যদি দূরে কোথাও যান তাহলে হোটেলের গাড়ি নিতে পারেন। আমি মাথা নেড়ে বললাম, না না, আমি দূরে যাব না। তারপর কৌতূহল হওয়ায় জিজ্ঞাসা করলাম, আপনি নিশ্চয়ই এই শহরের মানুষ নন, চাকরির সুবাদে এসেছেন? না না, আমার বাড়ি এখানেই। আচ্ছা, কোন পাড়ায়? মহিলা বললেন, টেম্পল রোডে আমার বাবা থাকতেন, এখন আমরা থাকি নবাব পাড়ায়। টেম্পল রোড, খালের পাশের সেই সরু পথটা যেখানে কালীবাড়ি ছিল বলে ওই নামের রাস্তা হয়েছে। ওখানকার অনেককেই চিনতাম বলে ওর বাবার নাম জিজ্ঞাসা করলাম। মহিলা বললেন, নিখিলচন্দ্র মিত্র। নিখিলের মেয়ে? আপনি আমার বাবাকে চেনেন? চিনতাম, খুব ভালো লাগলো। ওকে আমার কথা বললে ও নিশ্চয়ই চিনতে পারবে। বাইরে বেরিয়ে এসেও ঘোর কাটল না। নিখিল আমাদের ক্লাসের সবচেয়ে শান্ত এবং সুদর্শন ছিল, কিন্তু ওর সৌন্দর্যে মেয়েলি ভাবটার বাড়াবাড়ি ছিল। কথাও বলতে একটু মেয়েলি ঢঙে। মেয়েদের সঙ্গে কথা বলার সুযোগ যারা পেত না তারা ওর সঙ্গে ভাব করে বেশ মজা পেত। জনার্দন তো ঘোষণাই করেছিল সে কোনো মেয়ের সঙ্গে প্রেম করবে না, নিখিলই ওর প্রেমিকা, ওর সঙ্গে সারা জীবন থাকবে। সেই নিখিলের এত স্মার্ট মেয়ে, ভাবতেই পারছি না। নিখিল কি তার স্বভাব এখন বদলে ফেলেছে? জনার্দনের সঙ্গে কি ওর সম্পর্ক এখনও আছে? এইসব প্রশ্ন মাথায় পাক খাচ্ছে তখন একটা রিকশাওয়ালা আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য হর্ন বাজালো। রিকশায় উঠলাম। তোমার বাড়িতে যেতে হলে শহরের অনেকটা ডিঙিয়ে যেতে হবে কুসুম। তখন ছিল সরু রাস্তা, এখন সেটা বেশ চওড়া হয়েছে। বাঁ দিকে গুপ্তদের পুকুরটা চোখে পড়তেই জায়গাটাকে চিনতে পারলাম। পুকুরটা এখনও আগের মতোই রয়েছে, অল্প জল। হয়তো সরকারের আইন পুকুরটাকে বাঁচিয়ে রেখেছে প্রমোটারদের হাত থেকে। কিন্তু এই রাস্তার দুধারে অনেক ছোট ছোট দোকান ছিল, তারা কোথায় গেল?
এখন সাইবার ক্যাফে, বিউটি পার্লার, আধুনিক ফাস্ট ফুডের দোকান পরপর দারুণভাবে সাজানো। মোড়ের মাথায় এসে মনে পড়ল যতীন কাকার কথা। ওর ভাইপো বুলু আমাদের সঙ্গে পড়তো। তখন শহরের একমাত্র বইপত্রিকার দোকানটা ছিল যতীন কাকার। দোকানটা ভেঙে রাস্তা হলেও পাশের দোতলা বাড়ির একতলায় সাইনবোর্ডটা দেখতে পেলাম, বইটই। হ্যাঁ, ওই নামটাই ছিল তখন, কিন্তু আমরা বলতাম যতীন কাকার দোকান। রিকশাওয়ালাকে দাঁড়াতে বলে নিচে নামলাম। বাইরে থেকে বুঝিনি, ভিতরে বেশ ভিড়, আর দোকানটাও ঢের বড়, আগে যা ছিল তার 3 গুণ। 4টি যুবক খদ্দের সামলাচ্ছে। ভিতরের ক্যাশ কাউন্টারে বসে আছেন যে বৃদ্ধ, তার ভুরুর চুল সাদা, চুলের কোথাও কালো নেই। আমার মনে যতীন কাকার যে চেহারাটা ভাসছে তার সঙ্গে অনেক তফাৎ। মনের ছবির মুখে কিছু বলি রেখা, চুল ভুরু সাদা করে দিতেই এই মুখটি তৈরি হলো। কি বই দেব? আমি বই চাই না, আমি ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। চোখের ইশারায় যতীন কাকাকে দেখালাম। যুবক যতীন কাকাকে জানাতেই তিনি আমার দিকে তাকিয়ে চিনতে চেষ্টা করেও না পেরে উঠলেন। এখনও পাজামা পাঞ্জাবি পরেন দেখছি। কাউন্টারের ধারে এসে বললেন, হ্যাঁ বলুন। আপনি কি যতীন কাকা? এখন আমাকে সবাই দাদু বলে। আপনি কি আমার ভাইপোর বন্ধুদের কেউ? এই দাঁড়াও দাঁড়াও। চোখ বন্ধ করলেন যতীন কাকা। শম্ভুনাথ? না। আমি নিজের নাম বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। তোমার ছবি তো বইয়ের পিছনে প্রায় দেখি। তাছাড়া তোমার মুখাবয়বের তেমন পরিবর্তন হয়নি। এসো এসো, ভিতরে এসো। আমি ভিতরে ঢুকলাম। আদর করে বসতে বললেন। বললাম, আপনার দোকানটাও তো বেশ বড় হয়েছে। তা হয়েছে, তবে সেটা স্কুল বইয়ের কল্যাণে। তুমি এখন বিখ্যাত লেখক হয়েছ। এই আমার দোকানেই তো তোমার প্রচুর বই। স্কুলের প্রাইজ হিসাবে তোমার বইয়ের চাহিদা আছে। এই দেখো, সামনের সপ্তাহে গার্লস স্কুলের প্রাইজ ডিস্ট্রিবিউশন লিস্টে এই দেখো তোমার অনেক বই আছে। কথা শেষ করে একজনকে তিনি ডাকলেন। এই কুসুম দিদিমণি গার্লস স্কুলের যে লিস্টটা দিয়ে গেছেন ওটা আনো তো। লিস্ট এলো। এটা কি তোমার হাতের লেখা? তোমার হাতের লেখাতে কি তখন এমন মুক্ত ঝরত? যতীন কাকা দেখালেন। আমার 18টা বই ওই তালিকায় রয়েছে। কিছুক্ষণ কথা বলার মধ্যেই প্রচারিত হয়ে গেল আমি কে। একজন ক্রেতা আমার বই কিনে এগিয়ে দিলেন অটোগ্রাফের জন্য। অটোগ্রাফটা দেওয়ার পর যতীন কাকা জিজ্ঞাসা করলেন, তা কতদিন আছো এখানে? ঠিক নেই কিছু। তুমি এই শহরের ছেলে, এখানে ফিরে এসেছো, এটা তো সবার জানা দরকার। একটু প্রচার করলেই দেখবে লোকজন চলে আসবে। তাহলে কাল বিকালে তো আমার দোকানে তুমি থাকছো, এটাই বলার ব্যবস্থা করি। কুলুর সঙ্গে যোগাযোগ আছে? না না, তা নেই। ও কোথায় এখন? অস্ট্রেলিয়ায়। যোগাযোগ দূরের কথা, একটা চিঠি পর্যন্ত লেখে না। আমি উঠলাম। যতীন কাকু বারংবার বললেন কাল ওখানে যাওয়ার জন্য। রিকশায় বসে ভাবলাম হয়তো লোকজন আসবে, আমার বই কিনে অটোগ্রাফ নেবে। অর্থাৎ আমাকে দেখিয়ে কাল কিছু লাভ করতে চান যতীন কাকু। এখন তার ব্যবসা এমনিতেই ভালো, তবুও আমি সেই ছোট্ট দোকানটায় বসে উনি যখন সারাদিনে 3-4 জনের বেশি খদ্দের পেতেন না, তখনও ওকে অন্যরকম লাগতো আমাদের। দোকানে গেলেই বলতেন, সুকুমার রায় আর অবনীন্দ্রনাথ পড়ো, না পড়লে জীবনটাকে দেখার চোখ তৈরি হবে না। কুসুম, ভাবতে পারো এই শহরের যে কেউ ছিল না, বয়সে ছোট হওয়া সত্ত্বেও তুমি যা বলতে তা বুঝতে যার অনেক সময় লাগতো, তাকে অটোগ্রাফ দিতে হবে এইখানেই। আমার মোটেই ইচ্ছে করছে না।
ইচ্ছে করেই রিক্সাওয়ালাকে বললাম টেম্পল রোড হয়ে যেতে। দেখলাম ক্যানেল বেশ চওড়া, নৌকো ভাসছে, 2-3টে ভাসমান রেস্টুরেন্টও চোখে পড়ল। টেম্পল রোড চওড়া হয়ে গেছে। নিখিলদের বাড়িটাকে ঠিক ঠাউর করতে পারলাম না। একদিকে ক্যানেল, অন্যদিকে সারি সারি নতুন দোতলা বাড়ি। একটু বেশি আস্থা রেখেছিলাম নিজের ওপর। নিখিলের মেয়ের কাছ থেকে ঠিকানা নিয়ে আসা উচিত ছিল। খোঁজাখুঁজি করলে হয়তো পাওয়া যেত নিখিলকে, কিন্তু তাতে দিনের আলো নিভে যেত। রিক্সাওয়ালাকে বললাম তোমার পাড়ায় নিয়ে যেতে। নদীর ধারে তোমাদের বাড়ি। আমার ফুলমাসি থাকতেন ঠিক তোমাদের পাশের বাড়িতে। আমরা তখন খুব ছোট। ফুলমাসির বাড়িতে গেলেই তুমি চলে আসতে। তোমার যখন 6 বছর বয়স তখন দারুণ ক্যারাম খেলতে, পরপর 5টা গুটি গর্তে ফেলতে অনায়াসে। দেখলাম অনেক নতুন বাড়ি হয়েছে ওই পাড়ায়। তারপর বাঁধটার কাছে এলাম। বাঁধের গায়ে রাস্তা। রিক্সাওয়ালা জানালো নদীকে বাঁধা হয়েছে যাতে পাড়া ভাসিয়ে দিতে না পারে। শেষ পর্যন্ত তোমাদের বাড়ি। না, টিনের চালটা নেই, একতলা সিমেন্টের সুন্দর ছিমছাম বাড়ি। বাইরে বারান্দা, পাশের ফুলমাসিদেরটা দোতলা হয়েছে। মেশো মারা যাওয়ার পর ফুলমাসি বাড়ি বিক্রি করে চলে গেছেন কলকাতায় ছেলের কাছে। ভাড়া না মিটিয়ে রিক্সাওয়ালাকে অপেক্ষা করতে বলে গেট খুলে ভিতরে ঢুকলাম। একটা কিশোর বারান্দায় এসে দাঁড়ালো। আমাকে জিজ্ঞাসা করলো, কাকে চাইছেন? আমার একটু অস্বস্তি হলো। তোমার নাম বললে কি প্রতিক্রিয়া হবে? ছেলেবেলায় এই শহরে কোনো অবিবাহিতা মহিলার কাছে কোনো পুরুষ আসত না, নাম করা তো দূরের কথা। হেসে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? অনুপম। বাহ, খুব সুন্দর নাম। কে দিয়েছে? পিসিমণি। তাই বলো। তা তোমার পিসিমণি আছেন? আছেন। আপনি কি পিসিমণিকে চাইছেন? থম ধরল বুকে। কুসুম, আমরা কি কেউ কাউকে কখনো দেখেছি? হ্যাঁ, আমি ওর সঙ্গেই দেখা করতে এসেছি। এখন তো দেখা পাবেন না। কেন? বিকেল হলেই পিসিমণির মন খারাপ হয়ে যায়। কারোর সঙ্গে কথা বলে না, বিছানায় শুয়ে গীতবিতান পড়ে। কিশোরের কথার মধ্যেই একজন মধ্যবয়সী মহিলা দরজায় এলেন। আপনি কোত্থেকে এসেছেন? আমি নাম বললাম। আপনি কি লেখক? হ্যাঁ, ওই আর কি। ও, বসুন বসুন, প্লিজ বসুন। বারান্দায় সাজিয়ে রাখা চেয়ার দেখিয়ে এগিয়ে এলেন মহিলা। আমরা আপনার লেখার খুব ভক্ত। আমার মেয়ে ফুল? হ্যাঁ, আপনি জানলেন কি করে? ওর সঙ্গে দেখা হয়েছিল আমার আমেরিকাতে। আচ্ছা, দেখুন তো, গতকাল ফোন করেছিলাম অথচ একবারও বলেনি। ও আপনার প্রায় সব লেখাই পড়েছে। বসুন। বসলাম। আপনার মতো একজন মানুষ আমাদের বাড়িতে এসেছেন ভাবতেই ভালো লাগছে। আপনার বাড়িও তো এই শহরে ছিল, তাই না? হ্যাঁ, আমি এখানেই জন্মেছি। এই নিয়ে আমাদের খুব গর্ব। যখনই এই শহরের কথা লেখেন তখন সবাই খোঁজে পরিচিত কে আপনার লেখায় এলো। আপনি বসুন, আমি দিদিকে ডেকে দিচ্ছি। যদিও ব্যস্ত থাকে তাহলে বিরক্ত করবার দরকার নেই। না না, দিদি স্কুল থেকে ফিরে একটু আরাম করে বলেই ওদের বোঝানো হয়েছে মন খারাপ, তাই কথা বলবে না। নইলে এত বকবক করে মাথা ধরিয়ে দেয়, কি বলবো। আপনি চাই চিনি দুধ খান তো? হ্যাঁ হ্যাঁ, আমি নর্মাল চা খাই। মহিলা ভেতরে চলে গেলে অনুপম জিজ্ঞাসা করল, আপনি দিদিকে কীরকম দেখলেন? মোটা না রোগা? কোনোটাই নয়, খুবই সুন্দর। এই সময় ভিতর থেকে তার মায়ের গলা ভেসে আসতেই সে বলল, আচ্ছা আমি চলি। বারান্দার বেতের চেয়ারে বসে দেখলাম বাঁধের উপর ধীরে ধীরে সন্ধ্যা নামছে। এখানে বসলে আর নদী দেখা যায় না। এই সময় তুমি এলে, এসে দরজায় দাঁড়ালে। পরনে অফ হোয়াইট শাড়ি, চুল হাত খোঁপায় জড়ানো, চোখে চশমা। না, একটু ভারী হয়নি শরীর, তেমন রোগাও নয়। ঈষৎ হাসলে।
এগিয়ে এলে কাছে। হঠাৎ এই ঠয়ের উচ্চারণ তুমি ঠিক ঠয়ের মতোই করতে। সুচিত্রা মিত্র যেমন গান গাইবার সময় করেন, কখনোই ঠ ট হয় না। উঠে দাঁড়িয়েছিলাম। চলে এলাম। বসো, এমন গলায় সে বলল যেন কাল বিকেলেও আমাদের দেখা হয়েছিল। বসলাম। তুমি বললে, শুনলাম আমেরিকায় গিয়ে ফুলের সঙ্গে দেখা হয়েছিল। হ্যাঁ, অনেক ফুল, তবে টিউলিপটা ওই সময় ফোটেনি। তাই? হ্যাঁ, ও নিজেই আলাপ করলো। আমি ওকে দেখে অবাক হয়েছিলাম। একেবারে পিসির মুখ বসানো, খুব সপ্রতিভ কথাবার্তা। বলল তুমিই ওর সব কিছু। তুমি তাই এলে? মানে? ফুলের সঙ্গে দেখা হওয়ার পর আমার কথা মনে এলো। মনে এলো নয়, মনে ছিল। ফুল সেটাকে বলতে পারো নাড়িয়ে দিল। ফুল বলল, আপনার সব লেখায় পিসি আছে, তাই না? বলল? হ্যাঁ, তা থেকে প্রমাণিত হয় মনে ছিলই। প্রমাণ তো কেউ চায়নি। তবে হ্যাঁ, তুমি এই কয় বছরে আমাকে কেবলই অস্বস্তিতে ফেলে গেছ। আমি কি তেমন অন্যায় করেছি? অস্বস্তিতে ফেলেছি? কীরকম? এই শহরের যে কোনো নারী চরিত্র তোমার গল্প উপন্যাসে এলেই সবাই মনে করে সেটা নাকি আমি। আমার কথা বলার ধরন নাকি তাদের মধ্যেও। স্কুলের অন্য শিক্ষিকারা তো রঙ্গ করে বলেন, তোমার উচিত ভদ্রলোকের কাছে লেখার অর্ধেক টাকা ডিমান্ড করা। মেয়ে চরিত্র হলেই তার মধ্যে তোমাকে মিশিয়ে দিচ্ছেন। আমি যতই সামান্যই হই, আমি তো কারোর মধ্যে যেতে চাই না। আমাকে কেন আমার মতো একা থাকতে দেওয়া হচ্ছে না তা আমি বুঝতেই পারছি না। আমি তোমার মুখের দিকে তাকাতেই তুমি মুখ ফেরালে। তুমি গম্ভীর হয়ে গেছ, যেন যা বলার বলা হয়ে গেছে, এ নিয়ে আর কথা বাড়াতে চাও না। এই সময় সেই মহিলা চা নিয়ে এলো, সঙ্গে কিছু খাবার। কুসুম বলল, ওর নাম দীপা বলি, আমার ভাইয়ের বউ। মহিলা বললেন, আমি কিন্তু আপনার দীপাবলির নামের যোগ্য নই। কুসুম বলল, ওই এক কথা, দীপাবলি একটা বানানো চরিত্র। তুমি বানানো হবে কেন? তুমি তো তোমার মতো। বানানো বললেই হলো, তাহলে সবাই দীপাবলির প্রশংসা করে কেন? ওটাই তো লেখকের কৃতিত্ব। যারা প্রশংসা করে তাদের জীবনটা ওই রকম হলে বুঝতে পারত। কাজের অছিলায় মহিলা ভিতরে চলে গেলেন। আমি তখন জিজ্ঞাসা করলাম, কুসুম, তুমি কেমন আছো? সে চোখ ঘোরালো, চশমা খুলে আঁচলে মুছল। কেমন দেখছো? আমার মনে হয় তুমি ভালো নেই। এই ভঙ্গিতে তুমি কথা বলতে না। তুমি যখন আমার কথা বলতে শুনেছ, তারপর 40টা বছর কেটে গিয়েছে। একমাত্র আকাশ ছাড়া এত বছরে সব কিছু বদলে যেতে পারে। আমি আকাশ নই। পরিবর্তন তাই স্বাভাবিক। পরিবর্তিত হওয়া মানে তো খারাপ থাকা নয়। কুসুম বলল, কথাগুলো সে বলছিল বটে, কিন্তু মনে মনে জানলাম সে ভালো নেই। কুসুম জিজ্ঞাসা করল, তুমি কেমন আছো? আমি জিজ্ঞাসা করব না। কেন? ভালো না থাকলে কেউ এত লেখা লিখতে পারে না। এটা তো একটা অভ্যাস। লোকে যে অভ্যেসে চাকরি করে। হয়তো, কি জানি। কেন এলে এখানে? কোথায়? এই শহরে? হ্যাঁ, এখানে তো তোমার কোনো কাজ নেই। আমি কোনো প্রয়োজনে আসিনি, এসেছি টানে। এসে দেখলাম শহরটা একদম বদলে গিয়েছে। যে হোটেলে উঠেছি সেই সময় এমন হোটেল তো কল্পনাও করতে পারতাম না আমরা। যতীন কাকার বইয়ের দোকানটাও বদলে গিয়েছে। ফিরে গিয়ে যে লেখায় লিখব, আমার ছেলেবেলার শহরটার ছবি আর আসবে না।
কোন হোটেলে উঠেছ? আমি হোটেলের নাম বললাম। বাবা, খুব দামি হোটেল তো, কুসুম বলল। এই শহরে এসে কোনো হোটেলে উঠব তা আমি ভাবতে পারিনি আগে। ওঠার পর মনে হয়েছে ঠিকই করেছি। হাজার হোক, হোটেলের ঘরগুলো পৃথিবীর সব দেশেই মোটামুটি একই চেহারার, অনাত্মীয় বলে মনে হয় না। চা শেষ করলাম, মনে হওয়াতে প্রশ্ন করলাম, তোমার ভাই? ও বড় ছেলেকে নিয়ে কলকাতায় গিয়েছে। ও, ঠিক আছে, তাহলে আজ উঠি। কদিন থাকছো? থাকার তো আর কোনো কারণ নেই, কালই ফিরে যাব। ফিরে যাবে? যাও। উঠে দাঁড়াতেই মহিলা এবং কিশোর চলে এলেন। মহিলা বললেন, কাল তো ছুটির দিন, দুপুরে কিন্তু এখানেই খাবেন। উনি কাল সকালেই চলে যাচ্ছেন। কুসুম বলল, সে কি, কবে এসেছেন? বোধহয় আজকেই, তাই তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। মহিলা বললেন, আহা, আর একটা দিন থেকে যান না, পরিচিত সবার সঙ্গে দেখা হয়েছে। আমি হেসে বললাম, শহরটাই এমন বদলে গেছে যে পরিচিতরা কে কোথায় আছে খুঁজে পাবো না। আর তাছাড়া 40 বছর বাদে দেখা হলে এতকালে জমে থাকা স্মৃতি যে হোঁচট খাবেই, তা আমি আগে বুঝতে পারিনি। চলি। কুসুম বলল, চলুন, আপনাকে এগিয়ে দিই। কিশোর জিজ্ঞাসা করল, পিসি, আমি তোমার সঙ্গে যাব? তুমি যাও, পড়তে বসো, সন্ধে হয়ে গিয়েছে। তার মা তাকে ধমক দিল। নিচে নেমে বললাম, এগিয়ে দেওয়ার দরকার নেই, এই তো সামনেই রিক্সা রয়েছে। থাক না, ও নিচের রাস্তা দিয়ে বাঁধের শেষে যাক, আমরা বাঁধের উপর দিয়ে হেঁটে ওখানে পৌঁছে গেলে আপনি চলে যাবেন। রিক্সাওয়ালাকে তাই বলা হলো। ধাপে ধাপে পা ফেলে যখন বাঁধের উপর উঠে এলাম, তখন নদীর জল আরও কালো হয়েছে। বললাম, বাদ দিয়ে কি বন্যা বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, সেজন্যই তো বাঁধটা দেওয়া। চারপাশ এখন পাতলা অন্ধকার, একটু হালকা বাতাস বয়ে গেল। আমরা নদীর মুখে মুখ করে দাঁড়িয়েছিলাম। বললাম, কুসুম, তুমি সংসারী হলে না কেন? সে কি, এতকাল তো সংসার করছি। বলো, বিয়ে করিনি কেন? হ্যাঁ, তাই। বিয়ের বয়স যখন হলো তখনই বাবা চলে গেলেন। সবে স্কুলে পড়াতে ঢুকেছি, ভাই ছোট, অনেক দায়িত্ব নিতে হলো। তারপর একটা বর খুঁজে আনবে তেমন কেউ তো পাশে ছিল না। কথাটা কি বিশ্বাস্য? সেটা তুমি যেমন ভাবো, মিথ্যে নয়। স্কুলের সহকর্মীরা চেয়েছিলেন শহরের কাউকে বিয়ে করি যাতে স্কুলের চাকরিটা থাকে। উদ্যোগীও হয়েছিলেন কেউ কেউ। আমি রাজি হইনি শহরের কাউকে বিয়ে করতে। কেন? তোমার প্রথম গল্পটা যেটা দেশ পত্রিকায় বেরিয়েছিল, সেটা পড়ার পর মনে হয়েছিল এই শহরের কাউকে বিয়ে করাটা ভুল হবে। কিন্তু কেন? ব্যাখ্যা করতে পারবো না। তারপর কারোর সঙ্গে বন্ধুত্বও হয়নি? বন্ধুত্ব মানেই তাকে স্বামী হিসেবে ভেবে নেওয়া নয়। তুমি হয়তো জানো না, এখানকার সবাই জানে তোমার সঙ্গে আমার গভীর প্রেম আছে। ওরা ভুলে যায় তুমি 15 আর আমি 12, সেই আমাদের শেষ দেখা। আসলে লিখে লিখে তুমি এই ভাবনাটাই ওদের মনের মধ্যে ঢুকিয়েছ। তাতে তুমি হয়তো বিখ্যাত হয়েছ, কিন্তু আমার চারপাশে একটার পর একটা পাঁচিল উঠেছে। কিন্তু আমি তো তোমাকে আহত করতে কোনো লেখা লিখিনি। তোমার নাম বা তোমাকে চিনতে পারা যাবে এমন কোনো সূত্র কি আমার লেখায় ছিল? ছিল না। কি ছিল সেটা তুমি ভালো করে জানো। তুমি ভেবো না আমি কোনো অভিযোগ করছি। কেউ একজন বহুদূর থেকে আমায় কিভাবে দেখছে, আমায় নিয়ে কি ভাবছে, তা আবিষ্কারের মধ্যে একটা অদ্ভুত আনন্দ তো আছে। কি করব বলো, আমি তোমাকে ছাড়া ভাবতে গেলেই অসাড় হয়ে যাই। তাই যে চরিত্র আমার নয় তার মধ্যেও আমাকে মিশিয়েছ।
হ্যাঁ, স্বীকার করলাম। এই ভাবনা, আমাকে নিয়ে ভাবনা তোমার মনে কবে এসেছে? সেই প্রথম লেখা থেকে। তোমার সঙ্গে শেষ দেখা হওয়ার অন্তত 8 বছর পরে। ততদিনে তুমি বিবাহিত? না, তারও 3 বছর পরে। তিনি জানেন? জানি না। শুনেছি তুমি এখন একা থাকো। হ্যাঁ, এখন আমি একাই থাকি। সে আর কথা বলল না। আমরা বাসের শেষে চলে এসেছিলাম। কুসুম বলল, এবার ফিরে গিয়ে যা লিখবে সেখানে নিশ্চয়ই আমি থাকব না। কারণ? যে আমাকে এতকাল মনে রেখেছিল তার সঙ্গে এই আমার কোনো মিল দেখতে পেলে না তো, তাই। আর যাই হোক, এই আমাকে নিয়ে তো লেখা যায় না। আমি আর কোনো কথা বললাম না, শুধু হাসলাম। হঠাৎ সে নদীর মুখে মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করল, তুমি তো এত লেখো, বলো তো নদী কার বন্ধু? আকাশের। ঠিক, কিন্তু আকাশ যখন অন্ধকারে তখন নদীও কালো। দুজনের কোনো যোগাযোগ থাকে না, যে যার নিজের মতো। কুসুম যেন নিজের সঙ্গেই কথা বলল। আমি আবার জিজ্ঞাসা করলাম, কুসুম, তুমি কেমন আছো? তোমার কি মনে হয়? আমি জানি কুসুম, তুমি ভালো নেই। দূর, চমৎকার আছি। এই তো, তোমার এত উপন্যাসের নায়িকাদের মধ্যে আমি ছড়িয়ে আছি। খারাপ থাকবো কি করে? তুমি তো আমাকে নিয়ে এত লেখো। আর যদি বলি আমাকে নিয়ে এমন কোথাও চলো যেখানে বাকি জীবনটা আমরা পাশাপাশি থাকতে পারবো, পারবে নিয়ে যেতে? পারবে না, সম্ভব নয়। ঝর্ণা নদী হয়ে গেলে আর পাহাড়ে ফিরে যেতে পারে না। তার চেয়ে এই ভালো, এই যেমন আছি ভালো আছি, এনাফ। কুসুম ফিরে গেল বাঁধের উপর দিয়ে। ধীরে ধীরে অন্ধকার তাকে আড়াল করল। নেমে এলাম রাস্তায়, আমি রিকশায়। হোটেলে ফিরে আসতেই রিসেপশনের নতুন মেয়ে বলল, স্যার, আপনার একটা মেসেজ আছে টেলিফোনে। ঘরে এসে বোতাম টিপতেই কুসুমের গলা শুনতে পেলাম, শোনো, আমি জানি তুমিও ভালো নেই। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্প পাঠ, গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, ভিডিওতে লাইক দেবেন। আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে। নমস্কার, সবাই ভালো থাকবেন।